নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। গুরু পাপে লঘু দণ্ড হলো। কার কথা বলছি আপনারা বুঝতেই পারছেন, রাজ্যের মন্ত্রী অখিল গিরি। এই বিষয় নিয়ে বলবো, তার আগে আরো দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার মনে হয় দু এক কথা বলা দরকার। ভারত সরকার ওয়াকফ আইনে সংশোধন আনছে। মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে, সংশোধনী প্রস্তাব সংসদে চলতি অধিবেশনেই সংসদে পেশ করা হবে। ওয়াকফ আসলে আরবি শব্দ। মুসলিম ধর্মাবলম্বী মানুষ তাদের সম্পত্তির কোনো অংশ তাদের ধর্মীয় নীতি অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী যদি মানব সেবায় দান করেন, সেটাকেই ওয়াকফ বলা হয়। অর্থাৎ সম্পত্তি সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা তখন আর থাকছে না, তখন সেটা ওয়াকফ সম্পত্তিতে পরিণত হয়। ওয়াকফ প্রত্যাহারযোগ্য নয়। আপনি বললেন এই সম্পত্তিটা আমি দান করলাম, সঙ্গে সঙ্গে সেটাই লাগু হয়ে যাবে এবং ওয়াকফ সম্পত্তির উপর সরকারের কোনো অধিকার থাকে না। সরকার সেই সম্পত্তি অধিগ্রহণ করতে পারে না। কিন্তু ভারত সরকার 1913 সালের ওয়াকফ আইনে সংশোধনী এনে বিভিন্ন রাজ্যের ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রের যে পরিচালন পর্ষদ আছে তাতে দুজন করে মহিলার সদস্য রাখার ব্যাপারে আইন আনতে চলেছে। মুসলিম পার্সোনাল ল বোর্ড প্রতিবাদ করছেন। তাদের বক্তব্য হচ্ছে যে এটা করা যাবে না, এখন যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটাই ঠিক। এই প্রচারটাও হচ্ছে সরকার মুসলমানদের জমি কেড়ে নিতে চাইছে। দেখুন, 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর 3 তালাক প্রথা তুলে দিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। 2022 সালে উত্তরপ্রদেশের ভোটে তার কিছু সুফল পাওয়া যায়, কিন্তু 2024 লোকসভা ভোটে মুসলমান ভোট সেভাবে কিছু পায়নি। এই যে মহিলাদের সশক্তিকরণ, ওয়াকফ বোর্ডের মধ্যে তাদের প্রতিনিধিত্ব রাখা, এটাও কিন্তু মুসলিম মহিলাদের কাছে টানার প্রয়াস। প্রধানমন্ত্রী বলেছিলেন না যে পাসমানদা মুসলিমকে সমর্থন পেতে হবে। এই যে ডক্টর এপিজে আব্দুল কালাম, তার জন্মদিন গেল কিছুদিন, খুব ধুমধাম করে পালিত হয়েছিল, বিজেপি করেছিল, কারণ পাসমানদা মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিলেন ডক্টর কালাম। তো এটা একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ। একদিকে মেরুকরণের বার্তাও যাবে, এবার অন্যদিকে মুসলমান মহিলাদের একটা অংশের সমর্থনও নিশ্চিত করার চেষ্টা করছে। 2, আর একটা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ, যেটা নীতিন গডকরি উল্লেখ করেছেন, যে স্বাস্থ্য বীমা, জীবন বীমার প্রিমিয়ামের উপর যেন জিএসটি তুলে দেওয়া হয়। জিএসটি 18%, তাহলে প্রিমিয়ামের উপর 18% যুক্ত হলে টাকার অঙ্কটা বেড়ে যায় এবং অনেক লোক এই জিএসটির জন্য আর স্বাস্থ্য বীমার পলিসি চালিয়ে যেতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা নিয়ে সরব হয়েছে। আমার মনে হয় যে জিএসটি কাউন্সিলের বৈঠকে এই নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ অনিশ্চয়তাকে রোকবার জন্যই তো মানুষ জীবন বীমা, স্বাস্থ্য বীমা করে। তাহলে ভয়কে কাজে লাগিয়ে যদি রাজস্ব আদায়ের চেষ্টা করা হয়, সেটা কি মানা যায়? আমি মনে করি যে নীতিন গডকরি, মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা নিয়ে সরব হয়েছেন, যে ওই জীবন বীমা, স্বাস্থ্য বীমার উপর 18% জিএসটি প্রত্যাহার করা উচিত, সেই দাবি একদম সঠিক। সরকারের উচিত এই দাবিকে মান্যতা দেওয়া। এবার আসি আজকের থাম্বনেল, গুরু পাপে লঘু দণ্ড। দেখুন, অখিলগিরি যে তৃণমূলের বিড়ম্বনার কারণ, সেটা অনেকদিন ধরেই প্রতীয়মান। কখনো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কদর্য ভাষায় কথা বলছেন, আর হালফিলে যে ঘটনাটা ঘটলো আপনারা দেখলেনই, যে একজন বন দপ্তরের আধিকারিক মনীষা সাউকে কদর্য ভাষায় কথা বললেন, যে ড্যাং মেরে ঠ্যাং খোড়া করে দেবেন, বেয়াদব, জানোয়ার, ইত্যাদি ইত্যাদি।
ভদ্রলোক বোধহয় ভুলে গেছিলেন যে তিনি মন্ত্রী, তিনি পাড়ার কোনো ছেনো মস্তান নয়। পাড়ার কোনো ছেনো মস্তানও এইভাবে বোধহয় কোনো মহিলার সঙ্গে কথা বলেন না। শুধু মহিলা কেন, কোনো সহনাগরিকের সঙ্গে কি এভাবে কথা বলা যায়? একমাত্র দুর্বৃত্তরা, ছেনো মাস্তানরাই এভাবে কথা বলে। তারপর অখিলগিরি, যিনি সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছেন, তিনি যখন ওই কথাগুলো বলেন, এটা তো সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়ার অভিযোগ। কাজে বাধা দিচ্ছেন কে? সংবিধান হাতে শপথ নেওয়া মন্ত্রী। তাহলে শুধু মন্ত্রিত্ব থেকে তাকে সরিয়ে দিয়ে হয়ে গেল? তার বিরুদ্ধে কোনো এফআইআর করে মামলা করা হলো না? সাধারণ মানুষ যদি এই ধরনের কোনো কাজ করতেন, সঙ্গে সঙ্গে আইনের কঠোর ধারা তার বিরুদ্ধে প্রয়োগ করা হতো। সারা বিশ্বের মানুষ দেখলেন যে একজন সরকারি আধিকারিককে রাজ্যের একজন মন্ত্রী ধ্যাঁতানি দিচ্ছেন, ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, ড্যাং দিয়ে মারার কথা বলছেন, আয়ু 8 দিন বলছেন, জানোয়ার, বেয়াদব বলছেন, তারপরেও সেই মন্ত্রীর বিরুদ্ধে আইন আনুক কোনো ব্যবস্থা নেওয়া হলো না। শুধুমাত্র মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়ে 7 খুন মা। এই প্রশ্নটা তো জনমানসে উঠছে। তার বিরুদ্ধে যখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হলো না, অনেকেই কিন্তু এতে উৎসাহিত বোধ করতে পারেন যে এইসব করেও পার পাওয়া যায়, কর্তব্যরত সরকারি কর্মচারীদের হুমকি দেওয়া যায়, কাজে বাধা দেওয়া যায়। তারপর সেই সরকারের আধিকারিক একজন মহিলা। বীরবা হাসদা দুঃখ প্রকাশ করেছেন, অভিষেকের অফিস থেকে বলে দেওয়া হয়েছিল সমস্ত মুখপাত্রদের যে তারা যেন অখিলগিরির সমর্থনে কিছু না বলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে সুব্রত বক্সী তাকে পদত্যাগ করার নির্দেশ দেন, না হলে বহিষ্কার করা হবে বলেন, এবং ক্ষমা চাইতে বলেন। অখিলগিরি আসপর্দা দেখুন, ক্ষমা চাইলেন না। দল সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি শুধু পদত্যাগ করলেন। কিন্তু গুরু পাপে লঘু দণ্ড হয়ে গেল। কারণটা কি? আসলে অখিলগিরির সঙ্গে অধিকারী পরিবারের দীর্ঘদিনের সম্পর্কের একটা টানাপোড়েন আছে। মমতা জানেন, যতদিন শুভেন্দু শিশিরবাবু তৃণমূলে ছিলেন, পূর্ব মেদিনীপুরের সাংগঠনিক বিষয়ে সব সিদ্ধান্ত অধিকারী বাড়ি নিত। কে মন্ত্রী হবে কে হবে না সেটাও শুভেন্দুর সাথে কথা বলেই মুখ্যমন্ত্রী ঠিক করতেন। কিন্তু শুভেন্দু বিজেপিতে চলে যাওয়ার পর অখিলগিরির গুরুত্ব বাড়ে। 21 সালে জেতার পর তিনি মন্ত্রী হন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অর্থাৎ শুভেন্দু অধিকারীর থেকে রাজনৈতিক ভাবে দূরত্ব আছে এমন একজনকে মমতা মন্ত্রী করেছিলেন। সেই মন্ত্রী যে এরকম বেয়াদবের মতো ব্যবহার করবেন সেটা মমতা জানলেন, কিন্তু লঘু দণ্ড দিলেন। কারণ তার ওই রাজনৈতিক ইকুয়েশন, তিনি আইনানুগ ব্যবস্থা নিতে পারছেন না। একটাই কারণ, যে অখিলগিরির সঙ্গে অধিকারী পরিবারের রাজনৈতিক সম্পর্ক অহিনকুল। ব্যাস, এই একটা কারণেই অখিলগিরির বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হলো না। সর্বত্র ক্ষোভের জ্বালামুখ খুলে যাওয়ায়, মানুষ প্রতিবাদ করায় বাধ্য হয়েছেন তাকে মন্ত্রিসভা থেকে সরাতে। যখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে অখিল বললেন, মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলেন, তারপরেও অখিলগিরি মন্ত্রিসভায় ছিলেন। রবিবারের ঘটনাটা না ঘটলে অখিলগিরিকে মন্ত্রিসভা থেকে সরানো হতো না। ওই পূর্ব মেদিনীপুরের দলীয় রাজনীতির সমীকরণ, সেই সমীকরণটাই এখানে কাজ করেছে। মন্ত্রিসভার রদবদল হবে। এখন কে আসবেন? পূর্ব মেদিনীপুর থেকে সম্ভবত উত্তম বারিককে মন্ত্রিসভায় নিয়ে আসা হবে, অখিলগিরি স্থলাভিষিক্ত হবে। সেচমন্ত্রী পদে কাউকে নিয়োগ করতে হবে। শোনা যাচ্ছে মানস ভূঁইয়া সেই দায়িত্ব পেতে পারেন। অতীতে মানসবাবু সেচমন্ত্রী ছিলেন। কিন্তু গুরু পাপে লঘু দণ্ড পেলেন এই অখিল। দেখুন,
রাষ্ট্রপতি ভবনে রাজ্যপালদের সম্মেলন শেষ হয়েছে। সেখানে কিন্তু সরাসরি বলে দিয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্যপালকে জনগণের রাজ্যপাল হতে হবে। রাজ্যের সঙ্গে কেন্দ্রের সমন্বয় তিনি যেমন করবেন, আবার রাজ্য সরকারের ভুল ত্রুটিও কিন্তু চিহ্নিত করে সরব হবেন, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হবেন। অর্থাৎ বিরোধী শাসিত রাজ্যগুলোতে রাজ্যপালের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধী দলের নেতারা সরব। কেরলের আরিফ মোহাম্মদ খান, এখানে সিভি আনন্দ বোস, তামিলনাড়ুর যিনি রাজ্যপাল, তাদের কাজকর্ম নিয়ে স্টালিন, বিজয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় সরব। রাজ্যপালদের বিরুদ্ধে, এই ধরনের কাজের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের পক্ষে নাকি আন্দোলনে নামা হবে। ইতিমধ্যে আবার সিভি আনন্দ বোস রাজ্যের অর্থনৈতিক অবস্থাটি কি তা জানতে চেয়েছেন প্রশাসনের কাছ থেকে। তার মতে চূড়ান্ত ফিনান্সিয়াল ইনডিসিপ্লিন চলছে। ওই যে অভিযোগটা কেন্দ্রীয় সরকারের নেতারা মন্ত্রীরা করেন না, শাকের টাকায় মাছ, মাছের টাকায় শাক কেনে। অর্থাৎ শুভেন্দুবাবুর অভিযোগ, মিড ডে মিলের জন্য বরাদ্দ যে টাকা, সেই টাকা দিয়ে বকটুইকাণ্ডের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়। রাজ্যপাল সেই সুরে সুর মিলিয়ে পশ্চিমবঙ্গে ফিনান্সিয়াল ইনডিসিপ্লিন চলছে বলে বারবার তোপ দাগছেন, মুখ্যমন্ত্রীর কাছে উত্তর চেয়ে পাঠাচ্ছেন। নবান্নের সঙ্গে রাজভবনের সংঘাতটা কার্যত পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। এবং রাজ্যপালদের সঙ্গে যে বৈঠক হলো রাষ্ট্রপতি ভবনে, প্রধানমন্ত্রী ছিলেন, জগদীপ ধনখড় ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সেখানে পরিষ্কার করে জনগণের রাজ্যপাল হতে বলা হয়েছে রাজ্যপালদের। তা বিজেপির একটা জনগণের রাজ্যপালের সংজ্ঞা আছে, এবং বিরোধী দল শাসিত রাজ্যগুলোতেই জনগণের রাজ্যপালের মডেল ভালোভাবে প্রয়োগ করার কথা তারা বলেছেন। অর্থাৎ রাজ্য সরকারের বিল আটকে রাখা, কথায় কথায় মুখ্য সচিব, ডিজি, কমিশনার, স্বরাষ্ট্র সচিবকে তলব করা, বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া, কথায় কথায় টুইট করা, এবং রাজভবন থেকে একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাবার চেষ্টা করা। এটা বিরোধীরা বলেন বিজেপির জনগণের রাজ্যপালের মডেল। সেই জনগণের রাজ্যপালের মডেলই আগামী দিনে বিভিন্ন রাজভবনের বাসিন্দাদের অনুসরণ করতে হবে, সেটা কিন্তু রাজ্যপালদের সম্মেলনে বলে দেয়া হয়েছে। এবং সেই পদাঙ্ক অনুসরণ করেই সিভি আনন্দ বোস আরো তৎপর হয়ে উঠেছেন। তাই নবান্ন রাজভবন সংঘাত এখন কার্যত পয়েন্ট অফ নো রিটার্নের জায়গায় চলে গিয়েছে। এটা রাজ্যের পক্ষে দুর্ভাগ্যজনক। রাজ্যের সাংবিধানিক প্রধান এবং প্রশাসনিক প্রধানের মধ্যে যদি এই ধরনের সম্পর্ক তৈরি হয়, সেটা 11 কোটি বঙ্গবাসীর কাছে ভালো লক্ষণ নয়।